তাড়াহুড়া করে ইফতারিটা শেষ করে নিচ্ছি। আর ইফতারিতে যেহেতু আমি আর আমার হাসব্যান্ড আমরা দুজনেই বাসায় রয়ে গেছি, আর কেউ নেই। তো ইফতারিতে তেমন কিছু তৈরি করিনি। শুধু এই মটর বুটে সেদ্ধ করে সালাদ আর ডিম দিয়ে দুজনে খেয়ে নিয়েছি। এমনিতে আমার হাসব্যান্ডের একটু পেটে গ্যাসের সমস্যাও ছিল, তাই এজন্য অন্য কিছু না করে এগুলোই করে নিয়েছি। আর আমার যেহেতু ডায়েটে খাবার করতে হবে, আজ হাবিজাবি অন্য কোনো ঝামেলাই করলাম না, শুধু এটাই করলাম। এটা খেলে হালকা লাগে, পেটটাও হালকা লাগে, আর এত ঝামেলা হয় না। তারপর ছেলেকে ডাক্তার দেখালাম। দেখানোর পরে রাত 11টায় বাড়িতে এসে পৌঁছেছি আর কি, গ্রামের বাড়িতে। এসে দেখি নামাজ প্রায় অর্ধেক হয়ে গেছে, কদরের নামাজ। আর এই যে জিলাপি পাঠানো হয়েছে মসজিদ থেকে, জিলাপিগুলো একদম গরম গরম মুচমুচে ছিল। আমি মনে হয় প্রায় 2 মাস পর একটু মিষ্টি মুখে দিলাম। জিলাপিটা আসলে এত মুচমুচে ছিল, লোভ সামলাতে পারলাম না। তো সেহরিতে আমি যেহেতু একটু মিষ্টি খেয়ে নিয়েছি, একটু কভার আপ করতে হবে, সেজন্য সেহরিতে আমি শুধু ফল আর কলা খেয়েছি, আর সাথে একটা সেদ্ধ ডিম ছিল। আর যেদিন আমি একটু মানে ক্যালোরির পরিমাণটা একটু আমার কাছে মনে হয় আমি একটু বেশি নিয়ে নিয়েছি, সেদিন আমি একদম লাইট খাওয়ার চেষ্টা করি, ফ্রুটস আর ডিম। তো সেহরিটি শেষ করে ঘুমিয়েছিলাম। সকালবেলা উঠতে তো প্রায় 8টার পর হয়ে গেছে। উঠে দেখি একেবারে একদম রোদ, চারিদিকে ঝকমকে রোদ হয়ে গেছে। আম্মাও কি যেন করছে ওদিকে। আর রাতের বেলা যেহেতু এসেছি, আশপাশটা তো আর দেখা হয় নাই, প্রায় 11টার পর এসেছি। এখন একটু আশপাশটা ঘুরে ঘুরে দেখছি। পেঁপে গাছে তো অনেক পেঁপে আসছে। আচ্ছা, পাকের ঘর। এখন একটু বাইরে যাই, দেখি হাঁসগুলার কি অবস্থা। আমি যখন লাস্ট বাড়িতে এসেছিলাম তখন হাঁসগুলা একদম ছোট বাচ্চা ছিল। এই যে দেখেন, এগুলো হচ্ছে আমার শাশুড়ির চীনা হাঁস। আমার শাশুড়ির দেশি হাঁস পালা প্রায় 1-2 বছর আগে ছেড়ে দিয়েছে, কারণ দেশি হাঁস এত অসুস্থ হয় আর এত মারা যায়, যার কারণে আম্মা এখন আর দেশি হাঁস পালেই না, সব চীনা হাঁস। একটা চীনা হাঁস কিনতে গেলে 2-3 হাজার টাকা লেগে যায়। সেই জায়গার মধ্যে আম্মা যেহেতু ঘরে চাষ করে, আমরা তো প্রতিনিয়তই হাঁস আমাদের খাওয়া হয় না, তাও বাড়িতে আসলে 2-3টে হাঁস এমনিতে খাওয়া হয়ে যায়। এগুলো হচ্ছে আমার ধনেপাতা গাছ, মানে গরমের যে ধনেপাতা সবগুলোতে ফুল আসছে, পেকে পড়বে। যখন প্রথম বৃষ্টি হবে তখন অনেক ধনে গাছ উঠবে। এই গরমকালে কিন্তু এই ধনের ঘ্রাণটাই বেশি ভালো লাগে। বাইরে থেকে ঘুরে টুরে এসে দেখি আম্মা তো পাকা বড়ই আচার করছে। এই আচারটা আমাদের ঘরে আবার সবাই খুব পছন্দ করে। এই যে দেখেন, পাকা বড়ের একদম লাল লাল আচার। আমার শাশুড়ি এই আচারটা, মানে আমার শাশুড়ি তো সব কিছু অনেক ভালো পারে, আচারটাও অনেক ভালো হয় আমার শাশুড়ির, যদিও আমি খেতে পারি না, মিষ্টি যেহেতু বেশি, সেজন্য আমি দেখছিলাম। আমার আম্মা আবার এত কিছুতে, মানে আমার আম্মু এত কিছুতে আবার এত মানে পারদর্শী বলতে, আম্মু অনেকটা অসুস্থ থাকে, যেটা তো কিছু করেও না। পরে দেখি আম্মা হাঁস কেটে রাখছে, এটা আজকে রাতে ভুনা করবে। এই চীনা হাঁসগুলো না একটু মানে পাজি টাইপের, এরা না যা তা না সব মুখে দিয়ে খাওয়া শুরু করে দেয়। আমাদের কত চীনা হাঁস যে মারা গেছে হাবিজাবি জিনিস খাওয়ার কারণে। হাবিজাবি জিনিস বলতে এরা লোহা খেয়ে ফেলে, তার কাটা খেয়ে ফেলে, হাড্ডি খেয়ে ফেলে, এগুলা গলায় বেজে মারা যায়। অথবা হাঁসের তো একদম ডাইরেক্ট পেট একদম গিলার মধ্যে খাবার চলে যায়, ওই গিলার মধ্যে চলে যায়। তো ডিম পেড়েছিল হাঁসটা আগের দিন, পরের দিন দেখে একদম চুপচাপ বসে আছে। তো আম্মা ভাবছে হয়তো কোনো ডিম গলে গেছে ভিতরে, এজন্য আম্মা জবাই করে ফেলছে। পরে দেখে না, ডিম গলে নাই ভিতরে, ও অনেক বড় একটা তার কাটার একটা গরুর হাড্ডি খেয়ে ফেলেছিল, যার কারণে বিধে গেছে গিলার মধ্যে, অসুস্থ হয়ে গেছে। তারপরে হচ্ছে ইফতারের জন্য সব কিছু আমি রেডি করে নিচ্ছিলাম। যেহেতু অনেকদিন পরে গ্রামে এসেছি, রোজাটা তো পুরাটাই শহরেই ছিলাম, শাশুড়ি একা একাই সব কিছু করেছে। এখন যেহেতু আসছি 2-3 দিন, একটু শাশুড়ির সাথে কাজ করি। আসলে প্রত্যেকটা শাশুড়ি চায় তাদের বউ তাদেরকে একটু হেল্প করুক কাজে, বা একটু সহযোগিতা করুক। আর বউদেরও উচিত এটা করা, কারণ নিজের মায়ের সাথে যদি হেল্প করতে পারি, নিজের মাকে যদি কাজে অনেকটা আগায় নিতে পারি, তাহলে নিজের শাশুড়ির সাথে করতে সমস্যা কী। শাশুড়ির হাতে কর্তৃত্ব, শাশুড়ির সময়। তো শাশুড়ির পরে তো সংসারের হাল নিজেকেই ধরতে হবে, তাই না? সেজন্য আগে শাশুড়ির আগে পিছে থেকে দায়িত্বটা একটু বুঝে নিলে
শাশুড়ি একটু হালকা হালকা হয়, তারপরে আবার পরবর্তীতে শাশুড়ির অবর্তমানে এগুলা সামলানো অনেক সহজ হয়। তো আমার শাশুড়ির একটা বড় দায়িত্ব আছে, যেটা আমার শাশুড়ি তার শাশুড়ি থেকে পেয়েছে, ইনশাআল্লাহ হয়তো বা আগামীতে আমি পাবো। সেটা হচ্ছে প্রত্যেক রমজান মাসে আমার শাশুড়ি মসজিদে প্রত্যেক দিন ইফতারি দিয়ে থাকে। মসজিদে আগন্তুক যারাই আসে, এখনো কোনো ধরাবাঁধা নাই যে কারা আসবে। ২-৪-৫ জন রেগুলার মসজিদে থাকে ইফতার করার জন্য। তো সেই ইফতারিগুলো আমার শাশুড়ি সবসময় দিয়ে থাকে। ইভেন আমার দাদি শাশুড়ি নাকি এটা দিত, এবং তারও শাশুড়ি নাকি এটা দিত। মানে একটা বংশ পরম্পরায় একটা দায়িত্ব আছে না, ওইরকম আর কি। তো আমার শাশুড়ি সেটা ধরে রেখেছে। ইনশাআল্লাহ আগামীতে হয়তো বা এই দায়িত্বটা আমার উপরেও পড়তে পারে, যেহেতু আমি বড় বউ। ছোট আরেকজন আছে, তাকে তো এখনো বিয়েই করাই নাই, সেটা পরের কথা। তো এখানে আমি বুট বড়া পেঁয়াজু সব ভেজে নিচ্ছিলাম। এখানে যেহেতু প্রায় আমরা ফ্যামিলি মেম্বার হচ্ছি কয়জন, 7 জন ফ্যামিলি মেম্বার, আর হচ্ছে আমাদের কমপক্ষে 14 থেকে 15 জনের ইফতারি বানাইতে হয়। 7 জন আমাদের ফ্যামিলি মেম্বার বাদ দিয়ে আলাদা ইফতারির জন্য আলাদা কিছু মানুষকে কোনায় রাখতে হয় সব সময়। মসজিদে ওনারা ইফতারি করে, এটা যে কোনো মানুষই হতে পারে, পথিক হতে পারে, অথবা কোনো যে কোনো ভিক্ষুক যে কোনো মানুষ হতে পারে। সবসময় আম্মা ইফতারি দিয়ে থাকে, তো সেজন্য আমরা বেশি করে ইফতারি বানিয়ে থাকি। এখানে আলুর চপ, বেগুনি, তারপরে হচ্ছে পেঁয়াজু, সব কিছুই এক এক করে ভাজা হয়ে যাচ্ছে। এই জন্য ইফতারি কিন্তু আমাদের বানানো শুরু হয়ে যায় 3:30 থেকে, কারণ অনেক কিছু একসাথে প্রায় 14-15 জনের ইফতারি বানাতে একটু সময় লাগে। এই যে দেখেন, একদম বড় বলের মধ্যে সব কিছু বানিয়ে নিয়েছি। এখানে আমরা নিজেদের খাওয়ার জন্য কিছু রেখে বাকিগুলো ইফতারে মসজিদে দিয়ে দিব। আর আম্মা, আমার শ্বশুর তো ইতিকাফে বসেছে। আব্বা আবার সেহরির সময় একটু টক খাবার না হলে ওনার কাছে ভালো লাগে না, উনি ভাত খেতে পারে না। তো প্রত্যেকদিনই আম্মা টক রান্না করে। তো আমাকে বললো যে চুলা তো এখন খালি, এখন ইফতারিগুলা বাড়া হবে, তুমি এই ফাঁকে টকটা এখানে বসাই রাখো, অল্প একটু চুলায় আগুন দিয়ে এটা এমনিতেই সেদ্ধ হয়ে থাকবে। আর এদিকে আমি তো এসে দেখি, সালাদ কাটতে এসে দেখি আম্মা হাঁসের মাংস এখানে রান্না করে ফেলেছে। তো আমাদের হাঁসগুলো আসলে এমনিতেই কোনো চীনা হাঁস একটাও আমি দেখি নাই আমার এমনিতে অসুস্থ হতে। এই প্রত্যেকটা চীনা হাঁসই যেগুলা বাধ্য হয়ে জবাই করতে হয়, এগুলো হচ্ছে এইরকম আজে বাজে জিনিস খাওয়ার কারণে এদেরকে জবাই করতে হয়, নাহলে মারা যায়। কয়টা হাঁসি এরকমভাবে মারা গেছে আজে বাজে জিনিস খেয়ে, বুঝা গেছে না আসলে কি হয়েছে, পরে মারা গেছে। তো একদিন একটা জবাই করার পরে ওর পেটের ভিতরে পাওয়া গেছে একটা বোরকার আলপিন, একদম ওর গলার কণ্ঠনালীতে বিঁধেছিল, খেতে পারেনি 2-3 দিন। তো পরে আম্মা এটাকে জবাই করে ফেলছে। এই তো ইফতারির জন্য সবাই চলে আসছে, জিলাপি, তারপরে হচ্ছে তরমুজ, ছোলা মাখা, এগুলো করছে। আর আমার জন্য হচ্ছে আবার পেঁপে, কলা আর সালাদ। আর এখানে সেদ্ধ বুট আমি নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, এগুলাই খাবো। চেষ্টা করি যতটা সম্ভব ক্যালোরি কম নেওয়ার জন্য। আসলে রাতের বেলা রান্নাতে শুধু হাঁসের মাংস রান্না হয়েছে আর টক, কারণ আমার হাজব্যান্ড দেবর কেউ বেশি খাবার খায় না, যার কারণে একটা তরকারি রান্না হয়েছে।